রবীন্দ্রনাথ লিখছেন, তখনকার সম্রাটের রথ যত বড় জমকালো হোক, এখনকার রেলগাড়ির মতো তাতে বহু গাড়ির দ্বন্দ্ব সমাজ ছিল না। এহেন ভারতের লাইফ লাইন যে রেল, তাতে সবার এবার রাজনীতি। লোকসভা ভোটের আগে রেল মন্ত্রকের একটি নির্দেশিকা ঘিরে, এই নির্দেশিকাটি ঘিরে এবার বিতর্ক চরমে। লোকসভা কেন্দ্র ধরে ধরে রেলের সাফল্যের খতিয়ান নাকি তুলে ধরা হবে মানুষের কাছে। আর এখানেই প্রশ্ন, রেলের টাকায়, সাধারণ মানুষের টাকায় যাত্রী সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্যে নজর দেওয়ার বদলে সরকারের কাজের প্রচার কেন হবে? তাও রীতিমতো ঘোষণা করে যে এই খতিয়ান শুধুমাত্র 2014 সালের পর থেকে। এই খবরের পাশাপাশি আজ আপনাদের দেখাবো অসুস্থ অমিত শাহকে এক কংগ্রেস সাংসদের কুরুচিকর আক্রমণ, যা সত্যি লজ্জায় মাথা হেঁট করে দেয়। অন্যদিকে তৃণমূলের 19-এর ব্রিগেড সমাবেশে প্রস্তুতি ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আগামী লোকসভা নির্বাচনে 125টির বেশি আসন পাবে না বিজেপি। সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি। আমরা এ নিয়েও আলোচনা আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো এবার রেল নিয়ে রাজনীতির অভিযোগ। রেল নামলো ভোট টানতে। দেখুন। এক্ষেত্রে অবশ্য সেতুর ওপর দিয়ে নয়, লোকসভা ভোটের আগে রেল কার্যত ছুটছে রাজনীতির ট্র্যাকে। বিরোধীরা বলছে এই ট্রেনের লোকো পাইলট নরেন্দ্র মোদী, কারণ লোকসভা ভোটের আগে তার সরকারের রেল মন্ত্রকের একটি নির্দেশিকা ঘিরে এখন কাঁপছে রাজনীতির ট্র্যাক। সূত্রের খবর, সম্প্রতি মোদী সরকারের রেল মন্ত্রকের তরফে বিভিন্ন জোনকে নির্দেশ দেওয়া হয়েছে লোকসভা কেন্দ্র ধরে ধরে কাজের খতিয়ানের আলাদা রিপোর্ট তৈরি করতে, তারপর সেই রিপোর্ট মানুষের কাছে পৌঁছে দিতে। কেউ কেউ ভাবতে পারেন রেল তো কাজের খতিয়ানের রিপোর্ট তৈরি করেই, কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে, রেলের রিপোর্ট তো সাধারণত হয় জোন ভিত্তিক, তা যায় রেল মন্ত্রকে। লোকসভা ভোটের আগে হঠাৎ লোকসভা কেন্দ্র ভিত্তিক রিপোর্ট কেন? সেই রিপোর্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণই বাকি। তাহলে কি এটা রেলের টাকায় মোদী সরকারের প্রচার? সরকারকে ব্যবহার করে দলীয় প্রচার, এটা এখন বিজেপির অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সুতরাং সেটাই বিজেপি করছে। রেলের সাথে কনস্টিটুয়েন্সির কি সম্পর্ক আছে জানি না, কারণ এক কনস্টিটুয়েন্সি থেকে আর এক কনস্টিটুয়েন্সি তো রেলে যাতায়াত করে লোক। সুতরাং সেটাতেই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি এখন চোখে অন্ধকার দেখছে, নক্কারজনক একটা দৃষ্টান্ত স্থাপন করছে। এবার দেখুন এই রিপোর্ট কিরকম হবে। মলাটের রঙে গেরুয়ার ছোঁয়া, মলাটে থাকবে সংশ্লিষ্ট জোনের অধীনস্থ রাজ্যের মানচিত্র, সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি, নিচে লেখা নতুন রেলওয়ে নতুন বাংলা। 2014 সাল থেকে উন্নয়নের যাত্রা। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রভিত্তিক রিপোর্টই তৈরি হচ্ছে। ইতিমধ্যে 15টি লোকসভা কেন্দ্রের রিপোর্ট তৈরির কাজ হয়ে গিয়েছে। প্রতিটি রিপোর্টকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে থাকছে সেই লোকসভা কেন্দ্রের অধীনস্থ বিধানসভাগুলি। গত 4 বছরে লোকসভা কেন্দ্রে কি কি কাজ সম্পূর্ণ হয়েছে, অন্যান্য কাজ এবং কি কি কাজ চলছে। বিরোধীদের দাবি, রিপোর্ট কোথায়? এ তো মোদী সরকারের 4 বছরের কাজের প্রচার। তাদের প্রশ্ন, যাত্রী স্বাচ্ছন্দ্য কিংবা যাত্রী সুরক্ষায় আরও বেশি অর্থ বরাদ্দের পরিবর্তে 2014 থেকে কি কি কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরতে করদাতাদের অর্থ ব্যয়ের মানে কি? ভারতীয় রেলের বয়স 166 বছর। তাহলে মোদী সরকারের রেলের বিজ্ঞাপনে 2014 থেকে উন্নয়নের পথে লেখা কেন? তার আগে কি রেল পিছুচ্ছিল? 2014 থেকে এগোতে শুরু করেছে। ভারতীয় রেল আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্র। এর আগে এরকম কোনো ধরনের লিফলেট কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ 4 বছরের ভোটের মুখে হয়েছে বলে আমার জানা নেই। এটা নজিরবিহীন। তো নির্লজ্জভাবে সরকারি পয়সা খরচা করে, জনগণের পয়সা খরচা করে আজকে দলীয় স্বার্থ রক্ষা করার জন্য এই পথ বেছে নিয়েছে। বিজেপি অবশ্য এর মধ্যে কিছুই অন্যায় দেখছে না। রেলওয়ে দপ্তর বলবেন যে রেলওয়ের তো একটা বিজ্ঞাপনের বাজেট রয়েছে, এটা তো তাদের নিজেদের যে সাফল্য তার বিজ্ঞাপন, এতে তো অন্যায় কিছু বলে আমি দেখছি। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। রেল ভারতীয়দের নিত্য জীবনের অঙ্গ, তাই তো রেলের রেল বারবার অমুক টানে, জায়গা পায় রেলেও। এবার কি রেল নামলো ভোটের রাজনীতিতেও? অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।
প্রণববাবু, নির্বাচনে নরেন্দ্র মোদী প্রচার করবেন, নিঃসন্দেহে করবেন, অবশ্যই, খুব ভালো কথা। বই ছাপিয়ে করুন, লিফলেট করে করুন, যেটা রেলের কাছে শোনা যাচ্ছিল, পোস্টার করুন, হোর্ডিং করুন, কিন্তু পার্টির টাকায় করুন। আমি বলছি সাধারণ মানুষের টাকায়, রেলের টাকায় তো যাত্রী নিরাপত্তা, যাত্রী স্বাচ্ছন্দ্য, তা যাত্রী পরিষেবাতে ব্যয় হবে। আজকে এই অনুষ্ঠান করতে আসছি, আমি দেখলাম একটি চ্যানেল চালাচ্ছে যে একটা অত্যন্ত ভিভিআইপি ট্রেন, সেইখানে দুরন্ত এক্সপ্রেসের ডাকাতি। আমি বলছি এই দিকগুলোতে তো নজর দিতে হবে। আপনি রাজনৈতিক প্রচার তো অবশ্যই করবেন, কিন্তু আমার আপনার টাকায় অর্থ ব্যয় করে রাজনৈতিক প্রচার কেন করবেন? কেন এতগুলো কথা বললাম? এই যে প্রচ্ছদটা, এইটা নাকি লিফলেট হবে, এর শুরুতেই বলা হচ্ছে যে প্রোগ্রেসিভ জার্নি সিন্স 2014। কেন 2014? রেল তো এত বছর ধরে গোটা ভারতবর্ষকে সংযুক্ত রেখেছে। আপনাকে 2014 নরেন্দ্র মোদীর ছবি দিয়ে করা মানেই তো সংকীর্ণ রাজনৈতিক প্রচার করছেন প্রণয়বাবু। দেখুন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো রেল চলে। ঠিক, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যদি রেল চলে, সেই টাকা দিয়ে কি হলো, কি কাজে লাগলো টাকাটা, আমার এলাকায় কি হলো, সেটা জানার অধিকারও জনগণের আছে। 2014 সালের আগের যারা সরকারে ছিলেন, তারা যদি এই প্রয়োজনীয়তাকে অনুভব না করে থাকেন, জনগণের কাছে যে তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যদি তারা স্বীকার না করে, বলুন, এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ। নতুন কেন্দ্রীয় সরকার 2014 সালে আসলো, রেলের দায় শুধুমাত্র 14 থেকে 18 খতিয়ান দেয়া। আমি কেন বলছি দেখুন, আমার তো এইটা পুরো জিনিসটা পড়ে মনে হচ্ছে, দর্শকদেরও মনে হবে যে জিএম আর এজিএমরা ভোটে দাঁড়াবেন। তার কারণ পুরোটা শুরু হচ্ছে একটি লোকসভা কেন্দ্রের নাম, সেখানে শেষ হচ্ছে না। সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কি কি বিধানসভা কেন্দ্র আছে সেইগুলোর নাম, এবং তারপরে কি কাজ হয়েছে। আমি বলছি এটাই যদি আপনি বলেন যে স্বচ্ছতার এইটাই একমাত্র মাপকাঠি, তাহলে বলতে হয় তো রাজনৈতিক দলের ইস্তেহারে সব থেকে বেশি স্বচ্ছ থাকে রাজনৈতিক দল। না দেখুন, এটা সরাসরি প্রচার কেন্দ্র ধরে। না প্রচার তো করবে, আমি তো বলছি প্রচার, এটাকে যদি প্রচার বলেন প্রচার, এটাকে যদি দায়বদ্ধতা বলেন দায়বদ্ধতা। তার কারণ আমি জনগণের টাকা নিয়ে খরচা করছি, আমি সেই টাকাটা কিভাবে খরচা করলাম, জনগণের কি কাজে লাগলো, আপনার বিধানসভায় কি কাজ হয়েছে, সেটা জানার অধিকার তো জনগণের আছে। আগের সরকারগুলো যদি সেই সুযোগ জনগণকে দিয়ে না থাকে, সেটা তাদের ব্যর্থতা। আমরা যখন বলেছি সবকা সাথ সবকা বিকাশ, যখন এই স্লোগান দিয়ে যখন এই সরকার এসেছিল, তো 2014 সালের পর থেকে আমরা সবকা সাথ সবকা বিকাশ, বিকাশের কোন জায়গায় পৌঁছালাম, কোন বিধানসভায় পৌঁছালাম, কোন পার্লামেন্টে কতটা কাজ করলাম, এটা আমাদের দায়বদ্ধতা আছে জনগণের প্রতি, সেই জন্য এটা করা হচ্ছে। এর মধ্যে কোনো রাজনীতি নেই। এই যে বলেন একটা কথা মাঝখানে বলি, একজন মন্ত্রী দেখছে বলছিলেন সরকারি টাকায় দলের প্রচার। এই কয়েকদিন আগে বারাসাতে আমি সেদিন যে মিটিংটা ছিল, সেটা সরকারি মিটিং ছিল, মুখ্য সচিব বসেছিলেন, ওখানে ডিজি বসেছিলেন, সেই সভাতে দাঁড়িয়ে, এবং খরচাটাও সরকারের টাকায় হয়েছে, মানে জনগণের ট্যাক্সের টাকায় মঞ্চটা তৈরি হয়েছে, মাইক বাঁধা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন নরেন্দ্র মোদীর নাম তুলে রাজনৈতিক প্রচার করলেন, তখন সেটা কোথা থেকে এসেছিল? সরকারি টাকায় দলীয় প্রচার। পঞ্চায়েত নির্বাচনে এক প্রশ্ন হয়েছে, বিরোধীরা প্রচার করতে পারলো না, প্রশাসনিক বৈঠকের নামে মুখ্যমন্ত্রী আমি বলছি যে পার্থক্যটা ওই জায়গায়, যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটা পুরোপুরি ফ্লপ, আর পশ্চিমবঙ্গের কন্যাশ্রীর দৌলতে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে বেরিয়েছে। আমি আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা সংখ্যা ক্রমশ কমছে, রেকর্ড পরিমাণ কমেছে। এই মুহূর্তে ভারতবর্ষের প্রথম ড্রপ আউটের কথা আমি যেটা বলছি, যে ঘটনাটা আজকে দেখলাম, এর থেকে নির্লজ্জ রাজনৈতিক প্রচার আর কোনোদিন আমরা দেখিনি। তৃণমূল কংগ্রেসের থেকেও তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাদেও অনেকে রেলমন্ত্রী ছিলেন, কোনো সময় রেলের টাকা খরচ করে তার ছবি দিয়ে বিজ্ঞাপন কোথাও কোনোদিন হয়নি। এই ধরনের প্রচার খুব স্বাভাবিকভাবে এটা প্রমাণ করছে যে রেলকে নিয়েও একটা রাজনীতি হচ্ছে। আপনি ভাবুন কি আমরা দেখছি এমন জায়গায় রেলপথের উনি প্রচার করছেন, যে রেলপথে যে গ্রামে মাত্র 20 জন মানুষ থাকে, 13 কিলোমিটার একটা উড়ালপুল প্রচারের জন্য তিনি আসছেন 3000 কিমি উজিয়ে। আপনি ভাবুন যে 55টা দেশ ভ্রমণ করেছেন, 2000 কোটি টাকা তো গেছে। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে ব্রিটিশ আমলে ভারতীয় রেলপথ পাতা হয়েছিল যে গোটা দেশটাকে জোড়ার জন্য। এক্স্যাক্টলি।
এবং তার শুধুমাত্র যে ভৌগোলিক বিষয় ছিল না, সেটা সম্পূর্ণ একটা সামাজিক আন্দোলনের চেহারা না। আমি বলছি এই যে বিকেন্দ্রীকরণ, আমি ভালো খারাপ আপনারা বলবেন, কিন্তু এ তো এক ধরনের বিকেন্দ্রীকরণ হচ্ছে। মানে আমি কনস্টিটিউয়েন্সি, এমনকি বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে রেল কি কি কাজ করেছে এইটার প্রচার হচ্ছে। আমি সেই জায়গাটাতে বলছি যে প্লাস তাহলে আমি যদি এটাকে ধরে নিই এটা রেলের কথাই বলা হচ্ছে, তাহলে এই কথাটাও তো থাকা উচিত রেলের বিজ্ঞাপনে। আজকেই রানাঘাটে রেলের কারশেডে 6 জন বিদ্যুৎপৃষ্ট হয়েছে। মানে এই 2018 নভেম্বরে তৃণাঙ্কুর নাগ, বাংলার একজন প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়, তিনি রেলের কর্মী ছিলেন, তিনি ওভারহেড তার সারাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছিল। কদিন আগে আমরা দেখলাম যে এখানে এই মেট্রো রেলের যে কামরা জ্বলন্ত অবস্থায় একটা স্টেশন দৌড়ে গেল, এগুলো থাকবে তো? সাঁতরাগাছিতে পদপৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হলো, একাধিক স্টেশনের ওভারব্রিজে এসে পড়লো। তাহলে তো যদি ধরুন বিজ্ঞাপন ধরনের বিষয় থাকলে সাফল্য থাকলে ব্যর্থতাও তো থাকতে হবে। রেলকে ব্যর্থতা আছে, এটা তো রেল অস্বীকার করেনি। আপনি যে ঘটনাগুলো দেখলেন সবগুলো ঘটনার তদন্ত হয়েছে এবং স্টেপ নেওয়া হয়েছে। এবং ব্যর্থতা কোথায়, ব্যর্থতা থেকেই তো শিক্ষা নিয়েছে রেল। ব্যর্থতা কোথায় আছে এবং আমার প্রশ্ন পরিষ্কার, সেটা হচ্ছে ধরুন যে অর্থ এবং যে মনোযোগ প্রচারে দেয়া হচ্ছে, সেই মনোযোগ খাবারের কোয়ালিটি। এই কিছুদিন আগে একটা বড় বিক্ষোভ হয়ে গেল হাওড়া স্টেশনে, যাত্রী সুরক্ষা। আমি বললাম আজকেই দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির খবর সবকটা সর্বভারতীয় চ্যানেলে আমি দেখছিলাম। আমি বলছি সেইখানে দেওয়া যেত না? এটা কি রেলের কাজ? এটা প্রায়োরিটি? দেখুন, এর সাথে আরেকটা জিনিস, আমি কয়েকটা ঘটনা ঘটেছে এর মধ্যে। একজন যাত্রী, সে ট্রেনে যাচ্ছিল, তার বেবি ফুড ছিল না, সে একটা অ্যাপের মাধ্যমে, আমাদের রেল মিনিস্ট্রির একটা অ্যাপ আছে, সেখানে একটা খবর দেয়, পরের স্টেশনে তার দুধ পৌঁছে গেছে। এই ঘটনাও ঘটেছে। এবং এরকম অত্যাধুনিক অনেক জিনিস ঘটেছে যেটা রেল নতুন ভাবে নিয়ে এসছে। আজকে রেলের টিকিট কাটা, আজকে আপনি ভাবুন তো, আজ থেকে 10 বছর আগে সেই রেলের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা, আর আজকে আপনি একটা মোবাইল থেকে কাটতে পারছেন। অর্থাৎ আমার একটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে আপনি কথাটা বললেন যে বিজেপির টাকায় নিশ্চয়ই তারা নির্বাচনী প্রচার করতে পারে, তাহলে কোথাও কি ফান্ডে কম পড়লো? কারণ কিছুদিন আগে আপনাদেরও স্মরণে আছে যে সমস্ত ভারতবর্ষের টিভি চ্যানেলে বিজ্ঞাপনের কথা বারবার ধরে প্রচার করে, কারা শীর্ষে রয়েছে। 2018 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর বিজেপির বিজ্ঞাপন সর্বভারতীয় চ্যানেলে অফিসিয়াল আছে, আমাদের সেই স্বাভাবিক আছে, আমাদের কোথাও কি ব্রিগেডের সভাটা প্রশাসনিক বৈঠক, দলীয় সভা, বিজেপি ব্রিগেডের সভাটা প্রশাসনিক বৈঠক কিনা, রেল বিজ্ঞাপন কিনা প্রশ্ন। আমি ফাইন আমি বিশ্বনাথ বাবুর কাছে যাবো। বিশ্বনাথ বাবু, আপনার মনে থাকবে যে রেল বাজেট যখন একেবারে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় বাজেটের আগে সম্প্রচারিত হতো, বিরাট অনুষ্ঠান হতো, আলাদা করে সেটা সম্প্রচার করা হতো, আমাদের সবসময় সমালোচনা থাকতো ঐতিহাসিকভাবে যে রেল বাজেটের দিন রেলমন্ত্রীরা হঠাৎ প্রাদেশিক হয়ে যান, শুধু নিজেদের প্রদেশকে সবথেকে বেশি প্রকল্প দেন, সবথেকে বেশি ফান্ড দেন, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এটাই সমালোচনা হতো যে আখেলে কিন্তু রেলের ক্ষতি হচ্ছে। সেখানে রেল দফতর আসন ধরে ধরে প্রচার করছে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে। আমি বলছি কিভাবে দেখছেন এটা? নিঃসন্দেহে অভূতপূর্ব। দেখুন, রেল একসময় মানে সবসময়ই ভারতবর্ষের জাতীয় সংহতির প্রতীক হিসেবে দেখা হয়। ফলে জাতীয় সংহতির প্রতীককে যদি আমি রাজনীতির প্রতীকে পরিণত করি তাহলে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি মনে করি যে জাতীয় সংহতির জায়গা থেকে যে রেলকে দেখা হইতে, সেটা যদি রাজনৈতিকভাবে ব্যবহার হয় তাহলে ভারতবর্ষের জাতীয় সংহতি বিপন্ন হতে পারে। দেখুন, মানে আমি 2-3টে জায়গা থেকে বিষয়টা দেখতে চাইছি। সেটা হলো যে আমরা জোনাল লেভেলে জানি যে কোথায় কি কাজ হয়েছে না হয়েছে, তারা বিভিন্ন সময় বিজ্ঞাপন দিয়ে সেগুলো জানান, এইভাবে মানুষ অভ্যস্ত। এবং এখন যদি আপনি কনস্টিটুয়েন্সি ওয়াইজ দিতে থাকেন, একদম মানুষ কিন্তু কনফিউজড হবে নানাভাবে। কারণ হলো রেল একাধিক কনস্টিটুয়েন্সির মধ্যে দিয়ে এক একটা রেল যায়, বিভিন্ন যে রেলগুলো আছে, পূর্ব রেল পশ্চিম হতে পারে, দক্ষিণ রেল হতে পারে, দক্ষিণ পূর্ব রেল হতে পারে, তারা একাধিক কনস্টিটুয়েন্সির মধ্যে দিয়ে দেয়। আমরা রেলের জোন হিসাবে তাদের অগ্রগতি দেখি, অগ্রগতি বোঝার চেষ্টা করি, মানুষ সেইভাবে বুঝতে চেষ্টা করেন। যেটা প্রণয়দা বলবার চেষ্টা করছিলেন যে দায়বদ্ধতা পরিষেবার ক্ষেত্রে থাকতে হবে। আপনাকে কামরার পরিষেবার ক্ষেত্রে থাকতে হবে, সময়ের পরিষেবার জায়গা থেকে থাকতে হবে, নতুন ট্রেন চালু করবার পরিষেবা থেকে থাকতে হবে, সিকিউরিটির জায়গা থেকে, নিরাপত্তার জায়গা থেকে আপনাকে দায়বদ্ধ থাকতে হবে। আপনাকে রাজনৈতিকভাবে দায়বদ্ধ কেন থাকতে হবে? আপনাকে কেন
বিধানসভা ওয়াইজ বা লোকসভা ওয়াইজ আপনাকে দায়বদ্ধ থাকতে হবে, এটা আমার কাছে খুব বিস্ময়। মানে এটা প্রথাগত দায়বদ্ধতার বাইরে গিয়ে রাজনৈতিক দায়বদ্ধতা, যেটা একেবারেই কাম্য নয়। আমি বলছি ভোটের বছরে কেন করতে হচ্ছে? আমার স্বচ্ছতা এবং দায়বদ্ধতা জানানোর হতো, আমি প্রতি বছর বের করতাম। আমি আরেকটা আমি 19 এর নির্বাচনের 3 মাস আগে কেন এই আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের বেরিয়ে আসা, তার কারণটা কি? যে আমি দ্বিতীয় যেটা আমার কাছে সমস্যা, যেটা যে 14 সাল কেন ধরুন, আমি যদি রেলের যদি সত্যি যদি আমি পরিবর্তন, আমি মনে করি যে জোনের থেকে আমি এবার চেঞ্জ করলাম, তাহলে তো আমাকে পরিষ্কার বলতে হবে যে অতীতে কি হয়েছে, আজ কি হচ্ছে। আপনি হঠাৎ করে যখন 14 সালটাকে টানছেন, তার মানে আপনি পলিটিক্যালি সেটাকে মোটিভেটেড হয়ে রেলটাকে ব্যবহার করতে চাইছেন, যেটা অবজেকশনেবল। যেই প্রশ্নটা আমাদের কাছে রেলের প্রজেক্টে আপনি 14 মানে তার মানে পরিষ্কার মোদি আমলে কি হয়েছে সেটা এটা অনগোয়িং প্রজেক্ট, একদম তাই। পলিটিক্যালি আপনি ব্যবহার করতে চাইছেন, মানে রেলের কনজিউমারদের যদি রেলের পরিষেবা যদি পলিটিসাইজড হয়, তাহলে আমি আপনাকে বলছি ভারতবর্ষের মতন দেশের কিন্তু সংহতি বিপন্ন হওয়ার একদম। এবং দেখবেন রেলকে রাজ্য এবং মানে রাজ্যের শাসক বা কেন্দ্রের শাসক এই লড়াই নতুন করে হয়ে যাবে। মানে আমি বলছি অশান্তির আগুনও ছড়াতে পারে। আমি দ্রুত হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে যারা এই বিষয়ে তাদের মন্তব্য পাঠিয়েছেন, দ্রুত একটা মন্তব্য করে নেব। মিহির গুপ্ত তিনি লিখছেন, জনগণের টাকায় ভোটের প্রচার, সর্বস্তরে নিন্দা হওয়া উচিত। দীপ ঘোষ লিখছেন, রেল একটি প্রতিষ্ঠান, তারা যদি তাদের এলাকা ভিত্তিক সাফল্য প্রচার করে তাতে আপত্তির কি আছে। সুবীর আচার্য চৌধুরী লিখছেন, দুর্ভাগ্যজনকভাবে মোদী সরকার কোনো প্রতিষ্ঠানকেই রাজনীতির বাইরে রাখছে না। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, রাজনীতি নয়, যাত্রী স্বার্থে এবং পরিষেবার মান উন্নত করুক রেল। সুমন শেখ লিখছেন, সিবিআই ইডির পর এবার রেলকেও ব্যবহার করা শুরু হলো শুধুমাত্র ভোটের ময়দানে ফায়দা তোলার জন্য। সন্দীপ গুহ লিখছেন, রেল কেন্দ্রের অধীনে, রেল যদি কোনো প্রকল্প রূপায়ণ করে থাকে তা কেন্দ্রেরই সাফল্য, তবে প্রচারটা রেলের মাধ্যমে না হলেই ভালো। অংশুমান বিশ্বাস লিখছেন, বিজেপি সমস্ত সংস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করছে। প্রদীপ পোরেল লিখছেন, ক্ষমতাচ্যুত হতে চলেছে বুঝতে পেরে বিজেপি এখন খড়কুটো খুঁজছে। অজয় রায় লিখছেন, আগে খাবারের মান, চুরি ছিনতাই আর সমানুবর্তিতার দিকে নজর দিক রেল, রাজনীতির প্রচার ভারতীয় রেল করবে কেন। আমি স্বরূপবাবুর কাছে যাব। স্বরূপবাবু, আমার প্রশ্ন খুব পরিষ্কার, দেখবেন প্রচ্ছদেই একেবারে লেখা আছে আ প্রোগ্রেসিভ জার্নি সিন্স 2014। আমি বলছি এর আগে রেল কি উল্টো দিকে দৌড়চ্ছিল? রেল এইভাবে রাজনৈতিক কেন্দ্রে নতুন সরকার আসার সময় ভাগ করতে পারে যে প্রি 2014 আর পোস্ট 2014? সুমনবাবু, একটা কথা বলি, ফিগারগুলো যেটা দিচ্ছে সেটা নিয়ে দেখলাম কোনো বিতর্ক নেই, অর্থাৎ ফিগার ঠিক দিচ্ছে। বিতর্ক হচ্ছে পারসেপশনে। পারসেপশন যে আমাদের বিরোধী তার একটা রকম পারসেপশন হচ্ছে, যে আমাদের পক্ষে তার একটা রকম পারসেপশন হচ্ছে। পারসেপশন ক্যান ডিফার। কিন্তু 2013-14 থেকে 16-17 রেল লাইন যে ডবলের বেশি নির্মাণ হয়েছে সেটা তথ্য দিয়ে প্রমাণ করা যায়। প্রমাণ করুন। আমি বলছি এই বিতর্কে রেল ঢুকলে তখন এনডিএ 1 এবং এনডিএ 2 এর রেল মন্ত্রীরাও চলে আসবেন তাদের তথ্য পরিসংখ্যান নিয়ে। তথ্য নিয়ে বললাম 13-14 থেকে 16-17 প্রায় ডবলের বেশি রেল লাইন নির্মাণ হয়েছে। আইআরসিটিসির রেজিস্ট্রেশনের গ্রোথ হচ্ছে প্রায় 32%। আপনার 1253 আনম্যান্ড যে আপনার এই আছে লেভেল ক্রসিং, সেটাকে নির্মূল করা হয়েছে। মানে কি মারাত্মক বিষয় বলছেন আপনি। ভাবুন, বাজপেয়ীর সময় কোনো কাজ হয়নি, এই সমস্ত কাজ হয়েছে 2014 পরে মোদী সরকারের সময়। কাউকে ভালো বললে কাউকে খারাপ বলা না, তবে তো এনডিএ এর সময় করা যায়নি, ইউপি তো বাদই দিন, কোনো কাজই হয়নি আপনি বলছেন। না ভাই, বাজপেয়ী পারলেন না। প্রধানমন্ত্রী কিন্তু একটা পরিষ্কার বলেছেন, প্রধানমন্ত্রী এক কথা পরিষ্কার বলেছেন যে অতীতের প্রধানমন্ত্রীরা কাজ করেছে, উনি ভোটে যাচ্ছেন, উনি 4 বছরে কি কাজ করেছেন সেটা উনিও জানাবেন, এবং রেল কি কাজ করেছে সেটা নিশ্চয়ই জানাবেন। আরেকটা বলছি, রেল কি কাজ করেছে রেল দপ্তর জানাচ্ছে। আরেকটা হচ্ছে, যেভাবে নেগেটিভ প্রচার করে বিজেপিকে
কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। তার মানে রেল বিজেপিকে বাঁচাতে সামনে চলে এলো। বিজেপিকে বাঁচাতে সে তার দপ্তরের কথা সে তার বলছে, বিজেপিকে বাঁচানোর ব্যাপার না। কোন দপ্তরে কাজ হয়নি বলে যে প্রচার করা হচ্ছে, তো রেল দপ্তর প্রচারে তো দলীয়ভাবে আপনি মোকাবিলা করুন, নিঃসন্দেহে করুন ভাই। একটা কথা তো আপনি স্বীকার করবেন, কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইনফরমেশন ইজ স্ট্রেংথ। এবার ইনফরমেশনটা যদি মানুষের কাছে দেওয়া হয়, সেই ইনফরমেশনের মধ্যে আচ্ছা ইনফরমেশন মানুষের কাছে দেওয়া হবে। বিজন, ট্রেনে উঠলে এই লিফলেট ট্রেনের তরফে প্রচার করা হলো, বলো। একটা কথা বলি, মানে 2019 লোকসভা নির্বাচন, 100 দিনও বাকি নেই নির্বাচনের, সেই জন্য এটা হয়েছে লোকসভা কেন্দ্রিক। এবার যদি পঞ্চায়েত এসে যায় কোনো রাজ্যে, তখন বুথ কেন্দ্রিক করতে হবে, তাহলে ভোটে জিতবে কি করে? প্রশ্ন হলো যে যাত্রী সুরক্ষার কথা বলছিলেন, আপনার এই স্টুডিও থেকে 5 মিনিটও হাঁটতে লাগবে না, একটা স্টেশন আছে ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর। আপনি সকালবেলা যারা শহরে কাজের জন্য আসেন, যে বাদুর ঝোলা ভিড়, সেই ভিড়টা একবার দেখুন। মান্থলি টিকিটের দাম বেড়ে গেছে, আপনি সেই মান্থলি টিকিটের পরিবর্তে যে দামটা বেড়েছে বা দৈনিক টিকিটের দাম বেড়েছে, তার পরিবর্তে ট্রেনটা বাড়লো না কেন? প্রশ্ন এটা। 2 হচ্ছে আপনি বনগা লাইন, আপনি বনগা লাইনের বাইরে যত লাইন আছে, এখান থেকে আপনার আমাদের রাজ্যের কথা বলছি, আপনি জলপাইগুড়ি, কোচবিহার, আপনি চলে যান আলিপুরদুয়ার, সেই ট্রেনের সংখ্যা বাড়ছে না, তারা টিকিট পায় না, যেতে পারে না, আসতে পারে না। দূরপাল্লার ট্রেনের টিকিটের দামও বেড়েছে। আবার যে বাচ্চা ছিল হাফ টিকিটের ব্যাপার, তাদের আগে সিট দেওয়া হতো হাফ টিকিট কাটলে, এখন সেই সিটটাও তুলে দিয়েছে। খুব মজার ব্যাপার। একটু আগে বলছিল ডিজিটাল ইন্ডিয়ার কথা, যে এই ট্রেনের টিকিট এরকম হয়েছে, অ্যাপস হয়েছে, হয়েছে। আরে 74% যে সাইবার ক্রাইম বেড়ে গেল, সেই সাইবার ক্রাইমের কথাটা কে বলবে? বলতে তো হবে দুটোই, যে আমার নিরাপত্তা নেই, সাইবার সংক্রান্ত নিরাপত্তা আমি ঠিক করতে পারিনি, যে মানুষটা বোঝে না তার কাছে আমি পাঠিয়ে দিলাম। আমার কথা হচ্ছে যে বলুন, নিঃসন্দেহে বলুন, ভালো ভালো কথা বলুন, প্রচারে বলুন, কিন্তু আমি বলছি এটা পার্টির অর্থে বলুন। নরেন্দ্র মোদির হয়ে লোকসভা ভোটে কেউ দাঁড়াবে না, জেনারেল ম্যানেজার যারা আছে রেলের, তারা দাঁড়াবে বলুন তো? এই আমাদের দমদম থেকে যে মেট্রো রেল চলে, এই মেট্রো রেলটা তো অনেকদিন তৈরি হয়েছে, সেই মেট্রো রেলের নিরাপত্তাটা কোথায়? কতবার আটকে যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে। আজকেই আপনার জম্মু থেকে দিল্লিতে একটা ট্রেন আসছিল, সেই দুরন্ত এক্সপ্রেস, তাতে ডাকাতি হয়েছে। কত ডাকাতির ঘটনা ঘটেছে, কতজন। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল, ভারতবর্ষে কোনো রেল অ্যাক্সিডেন্ট হয়নি, কেন হয়নি? আমরা তো বলছি হয়েছে, সব জায়গায় হয়েছে। কিন্তু প্রশ্ন হলো লোকসভাকে কেন্দ্র করে নির্লজ্জ প্রচার করে, লোকসভাকে কেন্দ্র করে নির্লজ্জ প্রচার হয়নি। আর মোদির সরকারের দলের কাজে ব্যবহার করা, বিতর্কটা এইখানে। রেলের পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও কিন্তু এই একই ধরনের বিতর্ক উঠছে, বিরোধীরা তুলছে। লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে রেলকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলছে বিরোধীরা। গত 2 বছরে আরেকটি ইস্যুতেও বারবার এই অভিযোগ উঠেছে, সার্জিক্যাল স্ট্রাইক। पाकिस्तान जो भाषा समझता है, उसी भाषा में पाकिस्तान को समझाने का समय अब आ गया है। सर्जिकल स्ट्राइक। 2016 সালের 29 সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে অপারেশন চালান ভারতীয় সেনার প্যারা কমান্ডোরা। জঙ্গিদের লঞ্চপ্যাড গুড়িয়ে দিয়ে উড়ি হামলার বদলা নেন তারা। বিরোধীদের অভিযোগ, দেশের বীর জওয়ানদের এই কীর্তিকে নরেন্দ্র মোদী বরাবর নিজের রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করেছেন। सर्जिकल स्ट्राइक में हमारे सेना का पराक्रम हो तो उसका भी जिक्र करना चाहिए। देश के जीने मरने वाले लोगों के गौरव गान अगर हम नहीं करेंगे तो कौन करेगा? युद्ध लड़ने की ताकत नहीं है, पीठ पर वार करने के प्रयास होते हो तो ये मोदी है, उसी भाषा में जवाब देना जानता है। ये जो सर्जिकल स्ट्राइक हुई है उसमें प्रधानमंत्री नरेंद्र मोदी जी की भी ये सरकार की जो आतंकवाद के प्रति जीरो टॉलरेंस की नीति है, उसका भी उद्घोषणा होती है। কোথাও কোথাও সার্জিক্যাল স্ট্রাইকের জন্য মোদী অমিত শাহকে অভিনন্দন জানিয়ে পোস্টার পর্যন্ত লাগিয়ে দেন বিজেপি কর্মীরা। সার্জিক্যাল স্ট্রাইকের সময় নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইনচার্জ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। সার্জিক্যাল স্ট্রাইকের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন এই বর্ষীয়ান সেনা অফিসার। তিনি কিন্তু অবসর নেয়ার পর সম্প্রতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে অযথা রাজনীতি হয়েছে, অযথা লাগাতার প্রচার হয়েছে। ओवर हाइप हो गई,
थोड़ी पॉलिटिसाइज हो गई, बट फ्रॉम द मिलिट्री पर्सपेक्टिव इट वाज अ वेरी सक्सेसफुल ऑपरेशन और इसको हमें करने की बहुत ज़रूरत थी और हमने किया उसको। সেনা কর্তাদের একাংশেরও দাবি সীমান্ত টপকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পাকিস্তানকে জবাব দেওয়া নতুন কিছু নয়। সূত্রের দাবি 2008 সালের জুন মাসে গোর্খা রাইফেলসের এক জওয়ানের মুন্ডচ্ছেদ করে পাক সেনাবাহিনী। এক সপ্তাহ পর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে 8 পাক জওয়ানকে হত্যা করে বদলা নেয় ভারতীয় সেনাবাহিনী। 2011 সালে কাশ্মীরে কুপওয়ারার গুগলধারার ভারতীয় সেনাবাহিনীর পোস্টে হানা দেয় পাক সেনা। সূত্রের দাবি পাল্টা জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে 13 জন পাক সেনাকে হত্যা করে ভারতীয় সেনা। 2013 সালে পুঞ্চে ভারতীয় সেনার ল্যান্স নায়ক হেমরাজের মুন্ডচ্ছেদ করে পাক সেনা। সূত্রের দাবি পাল্টা জবাবে পাক সেনা ও জঙ্গি মিলিয়ে অন্তত 12 জনকে হত্যা করে ভারতীয় সেনা। প্রাক্তন সেনা কর্তাদের দাবি সীমান্ত পেরিয়ে জবাব মাঝে মধ্যেই দেওয়া হয় ঠিকই, কিন্তু তা নিয়ে বেশি শোরগোল আগে কোনোদিনই করা হয়নি। যখনই সেই ডেমোক্রেটিক দেশের সামরিক বাহিনী একটা সফলতা অর্জন করে কোনো জায়গায়, সেই ক্রেডিটটা কিন্তু পলিটিক্যাল পার্টি নেয়। সামরিক বাহিনীর যদি অসফলতা কোনো জায়গায় হয়, মোস্ট অফ দি পলিটিক্যাল পার্টি সামরিক বাহিনীর দিকেই কিন্তু সেই অসফলতার কারণটা দিয়ে দেয়। সেগুলোকে হাইলাইট করা বা পাবলিক ডোমেনে নিয়ে আসা, সিকিউরিটির দিক থেকে পরবর্তীকালে যদি আমরা কিছু করতে চাই তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। কিন্তু এবার শুধু সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে জোর রাজনীতি হচ্ছে না, সেই সঙ্গে তৈরি হয়েছে সিনেমাও। কদিন আগে মুক্তি পেয়েছে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তৈরি ছবি উরি। নয়া হিন্দুস্তান ইন্দর মে ঘুষেগা ভি আর মারেগা। এই ছবি দেখতে জাতীয় পতাকা নিয়ে কলকাতা সিনেমা হলে ভিড় করেন বিজেপি নেতারা। বিরোধীদের দাবি লোকসভা ভোটের আগে এভাবেই ফের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি। এগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থ রয়েছে আমি মনে করি, এবং এরকম প্ররোচনায় বা প্রলোভনে মানুষ আগামী দিন পাড়া দেবে না। তারা দেখেছে, তারা পরিবর্তন চায় এবং মানুষ বিরক্ত হয়ে গেছে। সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব অবশ্যই ভারতীয় সেনাবাহিনীদের, কিন্তু যেটা প্রচার হচ্ছে এরকম বীরত্ব তো অতীতেও ভারতবর্ষের সৈনিকরা দেখিয়েছে। বিজেপি অবশ্যই এই অভিযোগ মানতে নারাজ। সার্জিক্যাল স্ট্রাইক বলে কিছু হতে পারে এটা তো কেউ নামই শুনিনি আগে কোনোদিন। এটা বিজেপি করলো এবং বিজেপি বললো বলে শুনলো, এখন তারা বলছে আমরাও করেছি। যদি করে থাকেন দেশের লোক জানতে পারলো না কেন? এরকম একটা হিম্মতের বীরত্বের ব্যাপার আপনারা কেন সেনাদের বীরত্বকে লুকিয়ে রাখলেন? সার্জিক্যাল স্ট্রাইকের পর 2 বছর কেটে গিয়েছে, কিন্তু তা নিয়ে রাজনীতি এখনো সরগরম। দীপক ঘোষ, ঋত্বিক মণ্ডল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রণববাবু, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্কটা যে দিল্লির রামলীলা ময়দান থেকে জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের সাফল্য হিসেবে কেন তুলে ধরা হবে? এ তো নিখাত সেনাবাহিনীর সাফল্য, তাকে দলের পাবলিসিটির প্রকরণ কেন করা হবে? প্রাণ দিচ্ছেন জওয়ানরা আর পাবলিসিটি কুড়োবে রাজনৈতিক দল। দেখুন, গত মাসে যখন প্রধানমন্ত্রী ইউএনআইকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তাকেও এই প্রশ্ন করা হয়েছিল। ওই সময়টা প্রধানমন্ত্রী বিস্তৃতভাবে যা যা ঘটেছিল ঘন্টা অনুযায়ী বলেছিলেন কি কি ঘটেছিল। তো প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী 12টার সময় ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে জানিয়েছে যে আমি তোমার এলাকায় ঢুকেছি এবং এই করেছি। তারপরে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল। তার আগে অবধি কিন্তু কেউ এই নিয়ে কিছু করেনি। ভারতীয় সেনাবাহিনী প্রেস কনফারেন্স করার পরে কংগ্রেস দলের পক্ষ থেকে সেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিনা তাতে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। রাজনীতি শুরু কিন্তু এখান থেকে হলো। এবার কংগ্রেস পার্টি যদি ভারতীয় সেনাবাহিনী যেটা প্রেস কনফারেন্স করে জানাচ্ছে তার প্রতি যদি সন্দেহ প্রকাশ করে তো পাল্টা কাউন্টার রাজনৈতিক মঞ্চ থেকে কিভাবে আপনি জাস্টিফাই করছেন যে রাজনৈতিক দল নিজের সাফল্য হিসেবে সার্জিক্যাল স্ট্রাইককে তুলে ধরছে? দেখুন, আজকে এই যে ভারতীয় সেনাবাহিনী যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে তাতে তো প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল বলেই করতে পেরেছে। এর আগে ইউপিএ 1 ইউপিএ 2 তে যদি হয়ে থাকে, ইউপিএ 1 ইউপিএ 2 যদি হয়ে থাকে তখনকার প্রধানমন্ত্রীরা পাবলিসিটি করা উচিত ছিল। না আমরা সন্দেহ প্রকাশ করি না, আমরা জানতে পারি না, আমরা সন্দেহ প্রকাশ করি। তখনকার সেনাবাহিনী জানেও নি সেটা। রেলের জন্ম 2014-তে, তো সেই জন্য মানে ইতিহাসটাই শুরু হচ্ছে 2014 মে মাসের পর থেকে ভারতবর্ষের ইতিহাস। ফলে আগেরটা জানা নেই। সার্জিক্যাল স্ট্রাইক একাধিক ভারত সরকারের তো জানাননি কেন সেটা? কিন্তু সেই সার্জিক্যাল তার মানে জানানোর প্রয়োজন মনে করেন সার্জিক্যাল যদি হয়ে থাকে জানানোর প্রয়োজন হতে পারে, সেটা অন্তত আগে যারা দেশ শাসন করেছে তারা জানায়নি। না জানায়নি কেন? হয়ে থাকলে তো জানাবে, যদি না হয়ে থাকে তো জানাবে প্রত্যেকে। হয়ে থাকলে তো জানাবে। আপনি তো শুধু মানে সার্জিক্যাল আরে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য
প্রধানমন্ত্রী সেই জোর থাকা উচিত। আমি বলছি এমন অনেক কেন্দ্রীয় প্রতিষ্ঠান আছে যারা মানে বিজেপির হয়ে প্রচার করছে। আপনি বলুন ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা কোনোদিন আপনি শুনেছেন যে সে বিজেপির প্রচারক? আপনি কোনোদিন শুনেছেন সিবিআই বিজেপির প্রচার করছে? আপনি কোনোদিন শুনেছেন আরবিআই বিজেপির প্রচার করছে? আপনি কোনোদিন শুনেছেন আইটি ডিপার্টমেন্ট তারা বিজেপির নির্দেশে চলছে? আপনি দেখেছেন ইডি তারা বিজেপির নির্দেশে পশ্চিমবঙ্গের দপ্তরগুলো কার নির্দেশে চলে? গোটা প্রক্রিয়াটাই তো বিজেপি, দপ্তর আছে সেটা কার নির্দেশে চলে? ক্ষমতায় আছে, কার নির্দেশে চলে বলুন না। আচ্ছা, এই রাজনীতির বিতর্কের মধ্যে ব্রিগেড, শনিবারের ব্রিগেড, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন পরিদর্শনে, গিয়ে বললেন যে 125টি আসনের বেশি পাবে না বিজেপি এবং নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসবে এই আঞ্চলিক শক্তি। কি বলেছেন দেখাবো। বিজেপি they will I don't think they will get more than 125 and federal front of course I will say I'm not saying the name but federal party the state party they will be the decision making factor this time. 2014 লোকসভা নির্বাচনে 427টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একাই 282টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূল নেত্রীর দাবি এবার সেই বিজেপি আটকে যাবে 125-এ, অর্থাৎ এক ধাক্কায় অর্ধেকেরও বেশি আসন হারাবে নরেন্দ্র মোদী অমিত শাহর দল। বৃহস্পতিবার সন্ধ্যের মুখে ব্রিগেড ময়দানে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তার দাবি বিরোধী জোটই বধ করবে বিজেপিকে। Every political party they have their own vision, they have their own philosophy, they have their own political lines. We respect all of them. So that it depends on every state they have a political compulsion. So I don't think it will be any problem. This Mahagathbandhan, it will be the Gathbandhan of the people. 1992-তে ব্রিগেডের মঞ্চ থেকেই বাম সরকারের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার টার্গেট বিজেপি। নরেন্দ্র মোদীর সরকারের বিদায় ঘণ্টা ফেডারাল ফ্রন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে। একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সুন্দর ভারতবর্ষ যেটা স্থাপন হবে তার দিকে তাকিয়ে এটাই তার শুরু। যদিও তৃণমূল নেত্রীর বক্তব্যকে অলীক স্বপ্ন বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর মতিভ্রম না হলে এই জাতীয় মন্তব্য করেন না। তার কারণ সারা দেশের মানুষ ভোট দেবে। বাংলার বাইরে যার একটা ভোট নেই সে বাংলার বাইরে কি হবে, ভোটাররা কি করবে তার তিনি ফিরিস্তি বলে যাচ্ছেন। মোদিজি ছিলেন প্রধানমন্ত্রী, মোদিজি থাকবেন, উনি থাকবেন কিনা তার বিচার উনি করতে থাকুক। চূড়ান্ত রাজনৈতিক তরজার মধ্যেই দূর দূরান্ত থেকে ব্রিগেড সমাবেশে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। সল্টলেকে সেন্ট্রাল পার্ক এবং দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেন্ট্রাল পার্কে 50টি তাঁবুতে থাকছেন জলপাইগুড়ি, 2 দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তৃণমূল কর্মীরা। তাদের থাকা খাওয়ার চিকিৎসার ব্যবস্থা সমস্ত কিছুই এদিন সন্ধ্যায় খতিয়ে দেখেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়ামে মূলত রাখা হয়েছে মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের। তাদের দেখভাল করার দায়িত্বে রয়েছেন বড় চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলররা। গীতাঞ্জলি স্টেডিয়ামেও যারা 19শে জানুয়ারির ব্রিগেডে অংশ নেবেন তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। মূলত মালদা এবং মুর্শিদাবাদ থেকে যারা আসছেন তাদেরই ব্যবস্থা করা হয়েছে। 18 থেকে 19,000 লোক এখানে থাকবে এবং মালদা এবং মুর্শিদাবাদ জেলার লোকরাই থাকবে। কিছু লোক ইতিমধ্যে ঢুকেছেন। শনিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ, তাই শুক্রবার থেকে বিভিন্ন দলের নেতারা কলকাতায় আসতে শুরু করবেন। অখিলেশ যাদব, শরদ পাওয়ারজি, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, বাবুলাল মারান্ডি, চন্দ্রবাবু নাইডুজি is also coming and this rally will be United India rally. পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। তথাকথিত মহাগঠবন্ধনের নেতা নেত্রীদের অনুরোধ করব, ইনক্লুডিং দিদি, যে প্লিজ ভবিষ্যৎবাণী করবেন না। এত ভবিষ্যৎবাণী মানে সবাই যদি করতে শুরু করে তাহলে হাওড়া স্টেশনে যারা টিয়া পাখি নিয়ে বসে তাদের কি হবে। আমন্ত্রিত রাজনৈতিক নেতাদের আলিপুরের সৌজন্য ভবনে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবার সভার পর বিকেল 4টের সময় গোলটেবিল বৈঠকে বিজেপিকে হটানোর রণকৌশল তৈরি হবে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সর্বদা 125-এ আটকে যাবেন বলছেন সুমনদা। 2014-এ যখন টিভিতে আসতাম আমাদের বিরুদ্ধে যারা বলতেন তারা কেউ অঙ্ক কষে হাত গুনে 150-এর বেশি সিট দিতে পারেনি। আমরা পেয়েছি 282। 2019-এ
বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হবে, তিলক পরে টিকি মাথায় কেউ আটকাতে পারবে না, এটা একেবারে নিশ্চিন্ত। আর আপনি যেটা বলছেন রিজনাল অ্যালায়েন্স, সমস্ত রিজনাল পার্টি কি একদিকে যাবে? ডিএমকে এডিএমকে একদিকে যাবে, টিডিপি ওয়াইএসআর কংগ্রেস একদিকে যাবে, নবীনবাবু বলেছেন কোনো দিকে যাবেন না। এইবার আপনি ভারতবর্ষের চারচিত্রটা যদি আঁকেন তাহলে রিজনাল পার্টিগুলো সব সারা ভারতবর্ষ তো উত্তরপ্রদেশ নয় যে দুটো বিবদমান শক্তি এক হয়ে যাবে। সারা ভারতবর্ষে রিজনাল পার্টিরা এরকম ভাবে আমাদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে উভয়ের সঙ্গে সংসার করেছে। 25 বছরের লড়াই 25 মিনিটে শেষ হওয়ার উদাহরণ তো দেখছি। সেই কেমিস্ট্রিটা সারা ভারতবর্ষে নেই। এবং আপনার উত্তরপ্রদেশে ইউনাইটেড হয়েও আপনার ভোট পার্সেন্টেজ মাথায় মাথায়। হিন্দি হার্টল্যান্ড কংগ্রেস তো একাই 3 রাজ্যে পিছিয়ে দিল আপনাদের। না 3 রাজ্যের মধ্যে রাজস্থানে আমাদের সঙ্গে কংগ্রেসের ডিফারেন্স 1 লাখ ভোটের। এর মধ্যপ্রদেশে আমরা ভোট বেশি পেয়েছি, কংগ্রেস সিট বেশি পেয়েছে 6টা। তো সেই জন্য এনডিএ অটুট আছে। এনডিএতে আরেকটা কথা বলি, যে জায়গাটায় ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটি, আমি দলের বাইরে গিয়ে বলছি, যখন আমরা পলিটিক্যাল সায়েন্সে একটা কথা বলতাম ওয়ান পার্টি ডমিনেটেড মাল্টি পার্টি সিস্টেম, কংগ্রেস যখন তার হেড এজে ছিল, যখনই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে দেখা গেছে যে একটা স্ট্রং পার্টি ইভলভ করলে অপোজিশন পার্টিরা ইউনাইটেড হওয়ার চেষ্টা করে, অতীতেও হয়েছে এখনো হচ্ছে। এ নিয়ে বিতর্কের কিছু নেই, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যারা রাজনীতি করেন বিতর্কের কিছু নেই, কিন্তু সংখ্যার আশেপাশে যেতে হবে না। 2014 এর কথা বলছিলাম, 1482 ছিল, আজকের দিনে দাঁড়িয়ে কোথায় সংখ্যাটা? হারলো কি করে? লোকসভা নির্বাচনই হয়নি, যে কটা উপনির্বাচন হয়েছে তার মধ্যে হেরে 273টা আসনের থেকেও কমে গেছে, 68 না 269। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ভোট হলো, সেই ভোটে বিজেপি হারতে শুরু করলো কি করে? হারে সেখানে মানুষ বুঝতে পারে যে বিজেপি কি করতে পারে আর কি করতে পারে না। 14টা বিধানসভায় জিতেছে। আমার প্রশ্ন হলো কটা বিধানসভায় জিতেছে আর কোনটায় হেরেছে, কোথায় সরকার গড়েছে নয়। যিনি চা বিক্রি করতেন তিনি এসে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, মানুষ আশীর্বাদ করেছিলেন। 19 সালের আগে পর্যন্ত মানুষ দেখতে পেলেন যিনি চা বিক্রি করতেন তিনি দেশ বিক্রি করছেন। তো দেশ যিনি বিক্রি করবেন তাকে সরকারে রাখবে কেন? প্রশ্নটা এখানে যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার তৈরি হবে 2019-এ। আমরা কেউ বলছি না, এটা বলছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল। দেখুন, আস্তে আস্তে আমি শুনছিলাম আপনাদের আগের ডিবেট। আমি মনে করি মানুষ যখন কোনো দলকে পরিত্যাগ করে তখন সেই দল যদি কোনো ধর্ম, কোনো জাত, কোনো সরকারি এজেন্সিকে কাজে লাগিয়ে ভাবে আমি জিতে যাব, এটা কোনোদিনই সম্ভব হয়নি। এর আগে বহু ইতিহাস এটা আছে। আমি তাই মনে করি নো বিজেপি, নো নরেন্দ্র মোদি অ্যান্ড মোদি সিন্ডিকেট ভারতবর্ষে 2019-এ আসবে না। এটা কোনো রকম কোনো নেই। তার প্রধান কারণ ভারতবর্ষের বেকার যদি এ প্রান্ত থেকে ও প্রান্ত যান, কোনো রকম মানুষের পেট চালাবার অবস্থাটাই নেই। যত ভুরি ভুরি যে সমস্ত জিনিস বলছে ব্যাংক থেকে লোন পাওয়া যাবে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, উজ্জ্বলা যোজনা একবার নিচ্ছে, পরের বার তারা টাকা আমি যোজনা হিসেবে আসবো, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আঞ্চলিক শক্তিগুলো নির্ণায়ক ভূমিকায় যাবে। শুনুন, আমি একদম খোলাখুলি দুটো জিনিস কথা বলি। সেটা হচ্ছে আঞ্চলিক দল মমতা বন্দ্যোপাধ্যায় 2019-এর মানে 2019-এর জন্য 19 তারিখে জানুয়ারিতে তিনি একটি সভা ডেকেছেন, সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছে। আমি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে একদম দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। কংগ্রেসের রাহুল গান্ধী সভাপতি, তিনি বিজেপিকে হারাবার জন্য তার ডিক্লেয়ার এজেন্ডা ছিল যে যেখানে শক্তিশালী তারা লড়াই করুক। কিন্তু দুটো প্রশ্ন এসে জানায়, ক্রেডিবিলিটি একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। সবাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য 19 তারিখে আসবেন, কিন্তু একটি রাজনৈতিক দলকে কে কতটা বিশ্বাস করবে? 2011 সালে আমরা ক্রেডিবিলিটি না থাকলে মল্লিকার্জুন খাড়গে বা অন্য নেতারা আসবেন কেন? আপনাকে আজ একটা কথা বলি, আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আসছেন বিজেপি লড়াইয়ে, যদি এখানে আমি কংগ্রেসের আশাটাই শুধু কনসেন্ট্রেট করতে বলছি, কংগ্রেস যদি পার্টিসিপেট না করতো কি বলতো? বিজেপির লড়াইয়ে কংগ্রেসের নীতিগত প্রশ্নে কিংবা কংগ্রেসের সত্যিকারের আন্তরিকতার দিক থেকে কংগ্রেস নয়। কিন্তু একটা জিনিস বলুন, আপনাদের পক্ষে অস্বস্তিকর নয় যে ধরুন মল্লিকার্জুন খাড়গে ব্রিগেডের সভায় বক্তৃতা দিচ্ছেন, প্রদেশ কংগ্রেস নেতারা টিভিতে লাইভ দেখছেন? আপনাকে কে বলেছে? আজ যখন আমি এয়ারপোর্টে বসে আছি, বাগডোগরা এয়ারপোর্টে, তখন আমাদের বিরোধী দলনেতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে, তাকে ইনভাইট করছে। তিনি বলেছেন যে না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তিনি বললেন আমার সামনে, আমরা সমস্ত নেতারা বসে আছি। সে জায়গায় দুটো প্রশ্ন। ওখানে আব্দুল মান্নান মঞ্চে দাঁড়িয়ে
বক্তৃতা দেবেন কিংবা মঞ্চে থাকবেন, আর পাশে আমাদের দল থেকে যে বিধায়করা চলে গিয়েছেন সেই বিধায়করা অন্য মঞ্চে তারা শোভা পাবেন। দুটো জিনিস, আঞ্চলিক কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন আঞ্চলিক দল আপনাকে একটা নৈতিকতা, নীতি, আদর্শ, রাজনীতিতে আমি বিজেপির বিরুদ্ধে লড়বো, ধর্মের বিরুদ্ধে লড়বো, আমি জাতের বিরুদ্ধে লড়বো, অথচ আন্তরিকতা, নীতি, আদর্শ যে জায়গায় সে জায়গায় যদি কোথাও ব্যাঘাত ঘটে রাজনীতির এই জায়গাটা, আমি শেষ করে নি। মল্লিকার্জুন খড়গে আপনাকে কে বলেছে? প্রদেশ কংগ্রেসের তো সিলেক্টেড নাম হতে পারে এই নামটা। তিনি যে আসছেন কালকে, তিনি 19 তারিখে সকালবেলা আসবেন, আগের দিন আসবেন না। এবং আপনাকে আজ একটা কথা বলি, রাজনৈতিক লড়াই 18 সন্ধ্যাবেলা আসা আর 19 সকালে আসার মধ্যে কি তফাৎ? আমি বললাম 18তে কথা বলছিলেন তো। এবার আমার প্রশ্ন দুটো, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে কংগ্রেস জানে যে আজকে ফেডারেল ফ্রন্টের নামে কার হাতটা শক্ত করার ব্যাপার হচ্ছে। দিলীপ বাবু কাকে, তিনি জানেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন না, তিনি নামটা ভাসালেন কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের। অতএব আন্তরিকতার দিক থেকে কে কাকে বেশিভাবে চায়, এই ফেডারেল ফ্রন্টের নামে অ্যাকচুয়ালি কোন ম্যাচ ফিক্সিংটা চলছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি জাস্ট শুভঙ্কর দাকে একটা কথাই খালি মনে করিয়ে দেবো যে দয়া করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কেউ কিন্তু সচিন পাইলট বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নয়। এইটাকে ভেবে কিন্তু ঠিক আছে, আপনি বললেন যে ম্যাচ চমৎকার কথা বললেন। না না, আমি মাঠে নেমে রাজনীতি না করে সমালোচনা করা যায়। ডোন্ট সে লাইক দ্যাট। আমি শুনুন না, আমি কথাটা আজকে প্রদেশ কংগ্রেস কথাটা বলতে ডোন্ট সে লাইক দ্যাট। প্রদেশ কংগ্রেস রাজনৈতিক লড়াই একদিন ম্যাচ গড়াপেটা খাড়গে আসবেন কেন? একটা প্রশ্ন তুলবো যে কেন, মানে প্রদেশ কংগ্রেসের ভূমিকাটা বিরুদ্ধে কেন হাই কমান্ডের সঙ্গে তার মিলছে না কেন? তার প্রশ্নটা আপনি তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমাদের এমএলএদের ভাঙিয়ে নিল। মানে আমি এটা নীতিগতভাবে ঠিক আমি বলছি, সেটা হচ্ছে যে রথযাত্রাটা কিছু বাতিল হলো, বিজেপির রথযাত্রা বাতিল হলো সুপ্রিম কোর্টে। তা সেই রথযাত্রা নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসেবে এসেছিলেন অভিষেক মনু সিংভি। তা সেই অভিষেক মনু সিংভিকে প্রদেশ কংগ্রেসের একটা নির্দিষ্ট অংশ তারা গাউন উড়িয়ে প্রতিবাদ করলেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়াই। সেই লড়াইতে তিনি সামিল হয়েছেন বলে এখানকার প্রদেশ কংগ্রেস নেতাদের খুব অসহ্য হয়ে গেল পরিস্থিতিটা। তারা গাউন উড়িয়ে আমি জাস্ট একটা পয়েন্ট বলছি, একটা পয়েন্ট। সুমন বাবুরা এই টিভিতে এসে অনেক কথা বলতে পারেন। 2011-তে আমরা একসঙ্গে লড়েছিলাম, বিরুদ্ধ পার্টির এমএলএদের আমি নিতেই পারি, আমরা একসঙ্গে আছি, একসঙ্গে দুজনে মিলে লড়াই করেছি। আমার এমএলএদের, আমার প্রার্থীদের উনি সমর্থন করেছেন, ওনাদের প্রার্থীদের আমরা সমর্থন করেছি। জিতে যাওয়ার পর সেই লোকগুলোকে আমি নিয়েছি। আর রাজনৈতিকভাবে আদর্শ নীতি, বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এই আদর্শ নীতিতে রাজনীতির পিলারটা দাঁড়িয়ে থাকে। আমি শুভঙ্কর বাবুকে একটা জায়গায় কোট করবো, সেটা উনি বলছেন যে ম্যাচ গড়াপেটা। আমি বলছি ম্যাচ গড়াপেটায় মল্লিকার্জুন খাড়গেকে আসতে দিচ্ছেন কেন? এবার আপনাকে আজ একটা কথা, ম্যাচ গড়াপেটায় মল্লিকার্জুন খাড়গে বিরোধী আন্দোলনে চলে আসবে না। আমি আজ একটা কথা বলছি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রেকটিফাই করতে পারেন, আমার কি করতে পারেন সেটা তো তার রাজনৈতিক বিষয়, করতে পারেন। কিন্তু আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই কোন জায়গায় আমরা কিন্তু আমি একটা অন্য প্রশ্ন তুলতে চাইছি, সেটা হচ্ছে বারবার এই বিধায়কদের কথা বলছিলেন চলে এসছে বলে, সেই লোকসভায় মনে আছে টাকার বাক্স নিয়ে গিয়ে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছিল সরকার বদলের জন্য, এমপি কেনাবেচার জন্য? কারা জড়িত ছিল সেদিন? ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বুঝলাম বিজন, কিন্তু আমি কর্ণাটকে বিধায়ক কেনা বেচার আপত্তি করব, আর এখানে রাতারাতি কালকে অবধি বামফ্রন্ট করেছেন, কংগ্রেস করেছেন, আজকে তৃণমূল হয়ে গেছেন। আমি বলছি এই জায়গায় কেউ প্রশ্ন একই আসবে, বিজেপি কংগ্রেস কোন রাজনৈতিক দল ঠিক নেই। আমি প্রশ্নটা তুলতে চাইছি ক্রেডিবিলিটির কথা। যারা দাঁড়ান, আমি একটা লাইন শেষ করি। ক্রেডিবিলিটির কথা বলছেন, কোন ক্রেডিবিলিটির কথা? এই রাজ্যে যখন কংগ্রেস কর্মীরা ছিল 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরির আগে যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করত, তারা 16তে গিয়ে জোট বাঁধে, ক্রেডিবিলিটির কথা বলে কংগ্রেস। কোন ক্রেডিবিলিটি? ব্রিগেডের ছবিটা দেখালাম, এবার দেখাবো যে ব্রিগেডে হোর্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় করে রয়েছে আমন্ত্রিত নেতাদের ছবি। যখন বিমানবন্দর থেকে তারা ব্রিগেডের দিকে যাবেন, দুপাশের রাস্তার চেহারাটা ঠিক কেমন দেখে নিন। কোথাও অখিলেশ যাদব, কোথাও তেজস্বী, কোথাও শরৎ যাদব, কোথাও দেবগৌড়া,
কোথাও অরবিন্দ কেজরিওয়াল, কোথাও জিগ্নেশ মেওয়ানি। কলকাতা বিমানবন্দর থেকে বেরোলেই এখন মোদী বিরোধী জাতীয় রাজনীতির এই কুশীলবদের দেখতে পাবেন আপনি। না, এরা কেউ এখনো সশরীরে এসে পৌঁছননি, তবে শনিবারের ব্রিগেড সমাবেশের দুদিন আগে কলকাতার রাস্তা ছেয়ে গিয়েছে তাদের কাটআউটে। প্রধান প্রতিপক্ষ যারা রয়েছে এবং ইউনাইটেড অপোজিশন, যেটা আমরা বারবারে বলেছি, বিজেপি বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা সকলে প্রায় এতদিন পর এক ছাতার তলায় এসছে এবং একমাত্র এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে এবং সারা ভারতবর্ষের নজর রয়েছে। এটা আমরা শুধুমাত্র গুরুত্ব দিচ্ছি না, সারা ভারতবর্ষের মানুষ গুরুত্বের সাথে দেখছে এবং সবার নজরই এই কলকাতার ব্রিগেড সমাবেশে আগামী পরশুদিনের জন্য থাকবে। 19-এর ব্রিগেড সমাবেশ তৃণমূলের ডাকে, তবে চোখে পড়ার মতো বিষয় হলো কাটআউটে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমন্ত্রিত জাতীয় স্তরের নেতাদের। রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তাদের কাটআউটের সংখ্যা অনেক বেশি। 19 তারিখ তৃণমূলের ব্রিগেড সমাবেশ থেকে জোট রাজনীতিকে মজবুত করার মরিয়া প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই শহর ঢেকেছে ব্যানার, ফেস্টুনে। আর সেদিনের সভায় যে জাতীয় স্তরের নেতারা অতিথি হিসাবে আসছেন তাদের ছবিতে ঢেকেছে বিমানবন্দর থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত প্রায় 10 কিলোমিটারের দীর্ঘ রাস্তা। পর্যবেক্ষকদের একাংশের মতে অন্যদের গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে জোটের ভিত মজবুত করতে চাইছেন, অন্যদিকে জাতীয় স্তরের এই নেতাদের কাছে তিনি নিজের গুরুত্ব বাড়াতে চাইছেন। আগেও এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। সারা ভারতবর্ষটাকে আমরা একটু দেখবো সাহায্য করে কোথা থেকে কি করা যায়। গেম ইজ নট দ্যাট ইজি। রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালিরও প্রয়োজন হয়েছিল, বাংলা না হয় একটা কাঠবিড়ালির ভূমিকা পালন করবে। বিজেপি অবশ্যই কাটআউট রাজনীতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে। মজার ব্যাপার, যে নেতারা আছেন তারা কেউ এখন সক্রিয় রাজনীতিতে বেশিরভাগই নাই, হয় রিটায়ার্ড না হয় রিজেক্টেড, কাজ নেই হাতে স্বাভাবিকভাবে। তো এই ধরনের নেতাদের নিয়ে রিটায়ার্ড ফৌজ দিয়ে লড়াই করার যে চেষ্টা, তাদেরকে সম্মান দেওয়া, তাদের কাছে সম্মান নেওয়ার কোনো গুরুত্ব নেই। মমতাকে খোঁচা দিতে ছাড়েনি সিপিএমও। আমি ছাড়া কেউ না, পিসি আর ভাইপো, পিসি আর ভাইপো, পিসি আর ভাইপো, গোটা রাজ্য ভরে গেছে। এখন ছিটে ফোটে একটু আধটু বাকিদের দেখিয়ে ভাব দেখাতে হচ্ছে যে আমি আছি, আর তার মধ্য দিয়ে কলকাতার বা রাজ্যের চেহারাটাকে ঢেকে রাখার চেষ্টা করা যাচ্ছে। মাঝে আর মাত্র একটা দিন, প্রস্তুতি সম্পূর্ণ। অপেক্ষা এখন শনিবারের। ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি বিরোধী জোটের পক্ষে জাতীয় স্তরের নেতারা কি সওয়াল করেন সেটাই এখন দেখার। ঋত্বিক মণ্ডল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিষ্ণুবাবু, কালকে ঠিক এই সময় এই অনুষ্ঠানে দেবনারায়ণ সরকার ছিলেন, বিজনও ছিল। আমি প্রশ্ন করেছিলাম যে কুমারস্বামীর শপথ গ্রহণে মায়াবতী নিজে ছিলেন। এখনো পর্যন্ত, মানে গতকাল পর্যন্ত মায়াবতীর কোনো প্রতিনিধি পাঠানোর কোনো স্থিরতা ছিল না। আজকে জানা যাচ্ছে যে পাঠাচ্ছেন কাকে? সতীশ মিশ্র, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। কার্যত অনেকে বলেন যে বিএসপির নাম্বার 2। আমি বলছি এটা ঠিক যে প্রত্যেকে, আপনি যদি গ্যালাক্সি এখনো দেখেন, কুমারস্বামী তার কর্ণাটকে একটা কোথাও আনরেস্ট চলছে, কিন্তু তা সত্ত্বেও তার আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এইখানে আমরা যখন এই আলোচনা করছি, ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত সিনহা, যশবন্ত সিনহার ছেলে, তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই যে এইমাত্র হিসেব দিচ্ছিলেন বিজেপির প্রতিনিধি, সেখানে জয়ন্ত সিনহা বলছেন যে আগামী নির্বাচনে যে একটা স্থায়ী সরকার হবে না এর যথেষ্ট সম্ভাবনা আছে। ক্যাবিনেট মন্ত্রী, মানে কোথাও কি এই যে আপনি যে প্রশ্নটা তুলেছিলেন যে এনডিএটা অটুট থাকবে, তো সেই প্রশ্নটা উঠছে জোটের পাশাপাশি। মানে একদিকে অপোজিশন ইন্ডেক্স যত শক্তিশালী হচ্ছে, এনডিএ দুর্বল হচ্ছে। দুটো জায়গায় আপনি দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি আমাকে করেছেন। তাতে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডটা কিন্তু একদিনে করছেন না। মানে আপনি যদি ওনার প্রস্তুতি দেখেন, প্রায় ডিমনিটাইজেশন বা জিএসটির যখন আন্দোলন করছেন সর্বভারতীয় স্তরে, তখনই তিনি সর্বভারতীয় স্তরে বিরোধীদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করবেন এই ভাবনা, এবং কলকাতাতে একটা বড় সভা করবেন এই ভাবনা কিন্তু তিনি বারবার বলছিলেন। আজকে এটা অস্বীকার করার উপায় নেই যে 1994 সালে জ্যোতি বসুর নেতৃত্বেও এই ধরনের একটা এনক্লেভ হয়েছিল, কিন্তু সংখ্যা, বিরোধীদের সংখ্যার দিক থেকে যদি বলেন তাহলে অনেক বেশি সংখ্যা কিন্তু এখানে আমরা স্পষ্ট ধরা পড়েছে। মানে এটা যারা সম্মতি জানাচ্ছেন আসবেন সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমার শুভঙ্কর বাবুরও একটা বাক্য অত্যন্ত সিগনিফিকেন্ট লাগলো যে যদি কংগ্রেস প্রতিনিধি না পাঠাতো তাহলে একটা ফেডারেল ফ্রন্টের চেহারা নিতে পারতো। আমি বলছি প্রত্যেকেরই কিন্তু একটা কম্পালশন আছে একেবারে। এবং আমি আপনাকে বলছি যে আপনি বড় বড় পোস্টারগুলো যাদেরকে দেখালেন, বিরোধী নেতাদের মুখ দেখালেন, যে যারা প্রায় 10 কিলোমিটার দেখে আসবেন, যে তাদের স্বীকৃতি জানানো হচ্ছে। আজকের স্বীকৃতি কিন্তু আগামী দিনের ফসল।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী রাজ্য রাজনীতিতেও ছিলেন, তখন যাদেরকে স্বীকৃতি দিয়েছিলেন তাদের মধ্য দিয়ে কিন্তু মাস মোবিলাইজেশন তিনি পরবর্তী সময় করেছিলেন। সেটা বাত্য বসু হতে পারে বা সেটা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে। ঠিক তেমনিভাবে আজকে যে বিরোধী নেতাদেরকে তিনি ডাকছেন, তাদের মধ্য দিয়েই আগামী দিনে তিনি প্রধানমন্ত্রী দরজায় যাবেন না এর কোনো গ্যারেন্টি নেই। কারণ লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় যে কংগ্রেস 100-র কাছাকাছি সিট পেল, আর ফেডারেল ফ্রন্ট যদি তারা 140-50 সিট পায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ফেডারেল ফ্রন্টকে আলাদা একটা অস্তিত্ব, আলাদা একটা সত্তা হিসেবে বলছেন। ফলে তিনি অতি সহজেই বলবেন, আপনি বলছেন কংগ্রেস তখন বাইরে থেকে সমর্থন দেওয়ার, একেবারে তাই, একেবারে তাই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে ইনভেস্টমেন্ট আগামী দিনে তার ফসলের জন্য। আমি একটা কথা বলি, রাজনীতি নিয়মের, রাজনীতি একটা সময়ের সঙ্গে সঙ্গে বদল হয় এবং তার প্রাসঙ্গিকতা বা সিদ্ধান্ত বদল হয়। আপনি দেখুন কর্ণাটকে মায়াবতী, অখিলেশ, কংগ্রেস, কে কার হাত ধরবে রাহুল গান্ধীর একেবারে আপনারা দেখেছেন হুড়োহুড়ি। এইবার নির্বাচনের সময় কি দেখলেন, অখিলেশ মায়াবতী তারা আলাদাভাবে তারা জোট তৈরি করে নিলেন। এবার আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সেখানে কিন্তু কংগ্রেস কোনো স্পেস ছাড়লো না তাদের। কংগ্রেস তো জানতো যে উত্তরপ্রদেশের ক্ষেত্রে কি ঘটনা হতে পারে, তারপরেও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে কিন্তু রাহুল গান্ধী স্বাগত জানিয়ে আমরা কিন্তু একা লড়া সিদ্ধান্ত নিয়েছি। আজকে আপনাকে আমি বলি, রাজনীতিতে কোনো পার্মানেন্ট এনিমি, পার্মানেন্ট বন্ধু এরকম কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করুক, কোথাও কোনো অসুবিধে নেই, আমরা তাকে ওয়েলকাম করি, প্রতিনিধিত্ব করুক, কোথাও কোনো প্রবলেম নেই। প্রবলেমটা এই জায়গায়, সেটা হচ্ছে আঞ্চলিক দল যদি ভাবে যে অন্য আর একটা আঞ্চলিক দলের শক্তি আমি খর্ব করে নেব, তাহলে এই ফেডারেল ফ্রন্টটা গিয়ে কোথায় দাঁড়াবে? আমি জাস্ট দুটো কথা বলবো, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে একটু আগে উনি প্রশ্ন তুলেছিলেন না, দুজন মানে রাজনীতির বাইরের লোক তারা বলেছেন যে আমি একজনের নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গান্ধী এবং একজন হচ্ছেন এম.কিনা নারায়ণন। এই দুজনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্রহণযোগ্যতা রয়েছে তৃণমূল কংগ্রেসের কেউ না বা অন্য কোনো আমার পরবর্তী অংশে যেতেই হবে। অমিত শাহ, নরেন্দ্র মোদী, নিঃসন্দেহে বিরোধীরা অনেক সমালোচনা করেন, কিন্তু গতকাল যখন খবর এলো যে অমিত শাহ অসুস্থ, নিঃসন্দেহে সবাই আশা করেছিলেন যে রাজনৈতিক নেতারা অন্তত সৌজন্যটুকু দেখাবেন। গোটা দেশে এমন একজন কংগ্রেস সাংসদ আছেন যিনি দেখালেন না। তিনি যা বললেন অন রেকর্ড, অন ক্যামেরা, নিঃসন্দেহে যেটা দিয়ে শুরু করেছিলাম এই অনুষ্ঠান, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। দেখুন, उसको स्वाइन फ्लू बोलता है, हिंदी में सुअर का जो है जुकाम हुआ है। कर्नाटक का सरकार चूने से लोगों का शाप लगेगा, इसको और खराब बीमारी आ जाएगा। রাজনীতিতে অব্যাহত কুকথার দাপট। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর অসুস্থতা নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ বি.কে হরিপ্রসাদ। কর্ণাটকে কংগ্রেস জেডিএস জোট সরকারকে ফেলার চেষ্টা নিয়ে বিজেপি বনাম কংগ্রেসের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন বি.কে হরিপ্রসাদ। কড়া সমালোচনার পরও নিজের মন্তব্যে অনড় কর্ণাটক কংগ্রেসের এই হেভিওয়েট নেতা। तो हमारा अध्यक्ष के बारे में, हमारा पूर्व अध्यक्ष के बारे में क्या नहीं बोले थे लोग? कार्यकर्ता का जो भावना है हमको बोलना पड़ेगा, हम बोल दिया है। मतलब आप कह रहे हैं कि आप अपने बयान पर कायम हैं? बिल्कुल बिल्कुल बिल्कुल। सारे सीमाओं को तोड़ दिया है भारतीय जनता पार्टी ने, सारे सीमाओं को तोड़ दिया भारतीय जनता पार्टी ने, तो हमको भी भाषा बोलना आता है। राफेल डील का 30,000 करोड़ रुपए को इस्तेमाल करके सरकार गिराने का कोशिश किया तो शक तो लगेगा ही। ये लोग कर्नाटक के लोगों को जो इंसल्ट कर रहा है बार बार, तो शक लगेगा ही। সম্প্রতি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার টুইট করে তিনি নিজেই সে কথা দেশবাসীকে জানান। 54 বছরের বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতা নিয়ে কংগ্রেস সাংসদের কুমন্তব্যের পর চুপ করে বসে নেই বিজেপিও। बहुत दुखद विषय है जिस प्रकार से कांग्रेस के वरिष्ठ नेता बी.के हरिप्रसाद जी ने जिस भाषा का प्रयोग किया है, वो अपने आप में दिखाता है कि कांग्रेस की संस्कृति कैसी है, कांग्रेस का कल्चर कैसा है। एक तरफ तो राहुल गांधी जी कहते हैं कि कांग्रेस प्यार की पार्टी है, मैं प्यार बांटता हूं, ये प्यार है? इस प्रकार की भाषा, इस प्रकार से बीमारी का मौकरी करना, मजाक उड़ाना, ये हिंदुस्तान की जनता है, बहुत संवेदनशील जनता है, ये सब कुछ देख रही है। तुरंत राहुल जी को इसके ऊपर क्षमा याचना करनी चाहिए और जनता सब देख रही है, जनता जवाब देगी। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বি.কে হরিপ্রসাদের মন্তব্য নিয়ে অবাক।
কারণ অতীতে বিভিন্ন সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করলেও সেই জেটলি যখন অসুস্থতার চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিয়েছেন, তখন রাহুল টুইটারে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে লেখেন, অরুণ জেটলি ভালো নেই জেনে মন খারাপ, নীতি ও আদর্শ নিয়ে প্রতিদিনই আমাদের লড়াই হয়। তবে এই অবস্থায় আমি এবং কংগ্রেসের পক্ষ থেকে অরুণ জেটলির দ্রুত আরোগ্য কামনা করি। সংকটের মুহূর্তে 100% আপনার এবং আপনার পরিবারের পাশে আছি। আর রাহুলের এই টুইট বার্তার পরদিনই অমিত শাহকে নিয়ে কংগ্রেস সাংসদ বিকে হরিপ্রসাদের কুমন্তব্য। এই প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে কংগ্রেস। सबसे पहले तो मैं उनकी स्वास्थ्य जल्दी ठीक हो उसकी मनोकामना करते हैं। सिर्फ उन्हीं का नहीं, रविशंकर प्रसाद हों, श्री अरुण जेटली जी हों और बाकी कोई भी नेता उनके अगर अस्पताल में किसी तरीके का ट्रीटमेंट करा रहे हैं, जल्द से जल्द स्वस्थ लौटें, उसकी कांग्रेस पार्टी मनोकामना करती है। সম্প্রতি কিডনি প্রতিস্থাপন হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কয়েকদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে জেটলিকে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি কিডনি প্রতিস্থাপন হয়েছে মোদী সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। সম্প্রতি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এইমসে ভর্তি হন। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি শাসিত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি ফুসফুসের ক্যান্সারে মৃত্যু হয়েছে মোদী সরকারের সংসদীয় মন্ত্রী অনন্ত কুমারের। এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, রাজনীতিবিদরা অকথা কুকথা বলেন, গোটা দেশ জানে, মাঝে মাঝে বলেন, কিন্তু আমি বলছি একজন রাজনীতিবিদ অসুস্থ, দলমত নির্বিশেষে শুভেচ্ছা জানায়, আরোগ্য কামনা করে, হাসপাতালে ভর্তি হয়েছেন, তাকে বলছেন যে আরো খারাপ অসুখ হোক। এবং আমি বলছি যে 24 ঘন্টা কাটতে চললো, কোনো নিন্দা নেই। কেন দল থেকে এই ভদ্রলোককে বহিষ্কার করেননি, কেন নিন্দা করেননি? সাসপেন্ড তো করতে পারতেন। দেখুন, প্রথম কথা বলি, অমিত শাহ মহাশয় তিনি তাড়াতাড়ি সুস্থ হন, এটা চাই, আপনাদের প্রচার মাধ্যমের মাধ্যম দিয়ে বলতে চাই। এবং সঙ্গে সঙ্গে আপনাকে আমি বলি, বিকে হরিপ্রসাদ তার যে ট্যাগ রেকর্ড, আপনি দেখবেন যে তাকে বহুবার আক্রমণ করা হয়, সে কিছু বলেনি। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তাকে বিকে বিজ্ঞা এরকম একটা কথা তিনি সংসদে তো সংসদীয় যে চৌকিদার চোর বলে রাহুল গান্ধী প্রতিদিন প্রধানমন্ত্রীকে বলে। এবার আজকে যেটা স্বাইন ফ্লুটা কি না শুয়োরের থেকে হয়, আমার মনে হয় কথা বলার ক্ষেত্রে এই যে নির্মল ভারতের কথা বলা আমরা করতাম, আজ স্বচ্ছ ভারতের কথা বলা হচ্ছে। আজকে পাড়ায় পাড়ায় দেখবেন আমাদের রাজ্যে হলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হবে, কিন্তু এখন এয়ারবোর্ন ডিজিজ, আগে ঐতিহাসিক ভাবে এটা হতো শুয়োর থেকে, এবং এয়ারবোর্ন ডিজিজ বারবার আমরা সচেতনতার জন্য দেখাই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা প্রয়োজন আছে, সেটা কিন্তু এই সরকার না করে ধর্ম বা জাত নিয়ে করছে। কিন্তু হরিপ্রসাদ মহাশয়ের এই কথা বলাটা ঠিক নয়, অন্যায়। 2014 সালের আগে এটা আমি নিন্দা করি। 2014 সালের নির্বাচন মণিশঙ্কর আয়ার কি বলেছিলেন? মণিশঙ্কর আয়ার বলেছিলেন ওই চা বিক্রেতা কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না। কোনোভাবেই বলছি না, এটা নিন্দনীয় কথা বলেছেন, কিন্তু আপনাকে আজ ভাবতে হবে। আপনি বলছেন সুবর্ণবাবু স্টুডিওতে দিল্লি থেকে কেউ করেননি, কেউ একটা নিন্দা করলেন না। এবার একটা সাসপেন্ড করার মতো কথা। এবার একটা কথা বলুন তো, যখন সোনিয়া গান্ধীকে রাহুল গান্ধীকে উক্তি করে, বিকে হরিপ্রসাদের নামে উক্তি করে যখন বলা হয়, এবার আমি একটা কথা বলি, অসুস্থ মানুষ একটা জাজকে মেরে ফেলছে। আমি আরেকটা বলি, আরেকটা বলি, আমি একটা কথা বলি, এটাই কংগ্রেসের কালচার। কংগ্রেসের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। যিনি অসুস্থ হয়েছেন তার সুস্থ হওয়া উচিত, মানে এটা খুব মজা। সেটা হচ্ছে কংগ্রেসের কালচার। তাহলে এইটা নয়, রাহুল গান্ধী যে গোটা ভারতবর্ষে বোধহয় প্রথম পলিটিশিয়ান, অরুণ জেটলির অসুস্থ হয়েছেন খবর শুনেই আরোগ্য কামনা করছেন, সেটা কালচার নয়, এটা হচ্ছে নাটক। তার কারণ কালচারটাকে ঢাকার জন্য একটা নাটক করতে হয়। আপনাদের মনে যে 2014 সালের আগে মণিশঙ্কর আয়ার কি বলেছিল? মণিশঙ্কর আয়ার বলেছিল একজন চাওয়ালা কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, ও খুব বেশি হলে এআইসিসি-তে চা বিক্রি করতে পারে। ভারতবর্ষের মানুষ দেখিয়ে দিয়েছে যে চাওয়ালাও একজন প্রধানমন্ত্রী হতে পারে। এই থেকে শিক্ষা নিয়েছে রাহুল গান্ধী। দ্বন্দ্ব এবং একটা উদাহরণ, তার পাল্টা আরেকটা খারাপ উদাহরণ, এ চলতেই থাকবে। আমি দ্রুত একবার দেখাবো, নবান্নে আজকে তাদের র্যালির জন্য, তাদের কর্মসূচির জন্য আবেদন জমা দিলেন রাজ্য বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপিকে রথযাত্রার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট, তবে প্রশাসনের অনুমতি নিয়ে সভা সমাবেশ করার ছাড়পত্র মিলেছে। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের সেই নির্দেশের প্রেক্ষিতে নতুন কর্মসূচির অনুমতি চেয়ে ফের নবান্নের দ্বারস্থ হল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে রাজ্য প্রশাসনের সদর দপ্তরে যান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। ভিআর গেট থেকে তাকে নিয়ে যাওয়া হয় সাততলা রিসিভিং সেকশনে,
যেখানে স্বরাষ্ট্র সচিবকে লেখা যাবতীয় চিঠি গ্রহণ করা হয়। সূত্রের খবর, নতুন আবেদনপত্রে বিজেপি জানিয়েছে তারা 4টি যাত্রা করতে চায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই আবেদন করা হচ্ছে, তাই দ্রুত এতে অনুমতি দেওয়া হোক। যাত্রার কথা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, এতে কি রথের মতো কোনো আকর্ষণ থাকবে? এই 4টি যে যাত্রা, এগুলো কি রথযাত্রা? যাত্রা, গণতন্ত্র বাঁচাও যাত্রা। অশান্তির আশঙ্কার কথা বলে বিজেপি রথযাত্রার অনুমতি খারিজ করেছিল রাজ্য প্রশাসন। সুপ্রিম কোর্টেও একাধিকবার সে কথা উল্লেখ করে তারা। সূত্রের খবর, এই প্রেক্ষিতে বিজেপির নতুন আবেদনপত্রে বলা হয়েছে এই যাত্রার সঙ্গে সাম্প্রদায়িকতার যোগাযোগ নেই, এতে ধর্মীয় সংগঠনের কোনো প্রভাব নেই, এটা রাজনৈতিক কর্মসূচি। আমরা বলেছি কোনো ধর্ম, কোনো ক্লাস, ক্রিড এই সব নিয়ে, সেই সব ইস্যু নিয়ে এই যাত্রা নয়। এই যাত্রা হচ্ছে এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার জন্যে, গণতন্ত্রকে পুনরুজ্জীবন করার জন্যে একটা মাস কন্ট্যাক্ট প্ল্যাটফর্ম এই যাত্রা। তৃণমূল অবশ্য বিজেপির কোনো কর্মসূচিকেই গুরুত্ব দিতে নারাজ। আজকে যদি জমা পড়ে থাকে, যার কাছে জমা দিয়েছে তারা উত্তর দেবে। আমরা এখন আমাদের নিজেদের বিজেপির কেন্দ্রীয় সরকার থেকে বিদায় যাত্রা নিয়ে ব্যস্ত, অন্যটা নিয়ে ব্যস্ত নয়। ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন জানুয়ারি থেকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ময়দানে ঝাঁপাচ্ছেন তারা। চেষ্টা চলছে নরেন্দ্র মোদীকে এনে ব্রিগেডের সভা করানোর। আমাদের ইচ্ছা আছে মাননীয় প্রধানমন্ত্রীকেও ফেব্রুয়ারি মাসের মধ্যে কলকাতায় নিয়ে এসে সভা করার। তাই একটা মোটামুটি 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যে সভা করার জন্য ব্রিগেডে আমরা ভেবে রেখেছি দিন। আগেরবার বিজেপির সভার অনুমতি নিয়ে টানাপোড়েন গড়িয়েছিল আদালতে। এবার রাজ্য প্রশাসন বিজেপির নতুন কর্মসূচির আবেদনপত্র খতিয়ে দেখে কি উত্তর দেয় সেটাই দেখার। সুমন ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রণাদা, নবান্নে যে চিঠি জমা পড়েছে তাতে কিন্তু প্রায় মুচলেকার মতো। তাতে বলছেন যে দ্য যাত্রা উইল নট স্পন্সর অর সাবস্ক্রাইব এনি কমিউনাল মেসেজ, এইটা বলে, এবং তারপরের বাক্যে বলছেন যে সেকুলার সিস্টেম আর প্র্যাকটিস অফ দ্য নেশন যেগুলো আছে সেটা সম্পূর্ণ সম্মান রেখে ইত্যাদি এইভাবে মিছিল করব। এ তো লিখতে হচ্ছে, এটা হঠাৎ, মানে আমি বলছি এটা তো ভারতের গণতান্ত্রিক রাষ্ট্রে আপনারা একটা সংসদীয় দল, আপনারা তো অবশ্যই এটা আমরা ধরেই নেব যে ধরেই নেব যে এইভাবেই আপনারা করবেন, যেখানে এমন যাত্রা করবেন কোনো কমিউনাল মেসেজ থাকবে না, সেটা আবার বলে প্রায় মুচলেকা দিয়ে ঘোষণা করে কেন যাচ্ছে? সেটাই তো দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য সেটাই। তার কারণ কমিউনাল গন্ডগোল হওয়ার জন্য মানে সেকুলার সিস্টেম এন্ড প্র্যাকটিসেস অফ নেশন এটা মেনে করবেন, এটা বলতে হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, সেটাই দুর্ভাগ্য যে বলতে হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিস্থিতিটা এমন হচ্ছে, তার জন্য কোনো কারণ লাগে না। বাদুরিয়ায় যখন হঠাৎ করে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হলো, তখন তো কোনো যাত্রা ছিল না। আপনার যখন বসিরহাটে যখন ধর্মযাত্রা ছিল না, অর্থাৎ যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে যখন বলছে যে বিজেপির এই যাত্রা গণতন্ত্র বাঁচাও যাত্রা হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, সুপ্রিম কোর্টে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট হয়, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? প্রশাসন তো তার হাতে আছে, দরকার পড়লে কেন্দ্রীয় বাহিনী আনতে পারেন। তিনি কেন সারেন্ডার করছেন? একটি রাজনৈতিক দলের 4338টা মিছিল মিটিং এর তাকে বাতিল বিজেপিকে রাজ্য সরকার দিয়েছে। 4338টা মিছিল মিটিং এর 2017 সালে অনুমতি রাজ্য সরকার। এটা দিলেন না কেন? বলে এটা দিলেন না কেন? এটার মধ্যে কি বিশেষত্ব আছে? যেটা সেটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি বলে দিয়েছে কেন সেটাকে বাতিল করে। স্যালেন্ডার হচ্ছে আমার একটা কথা বলছে, আমরা রাজ্য চালাতে পারছি না, আমি মানুষের নিরাপত্তা দিতে পারছি না, সেই জন্য অমিত শাহজি সুস্থ হয়ে উঠুন। কিন্তু কালকে খুব দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে দিলীপ বাবু এই 20, 21, 22-এর যে কর্মসূচি যখনই ঘোষণা করলেন, তারপরেই খবর এলো উনি হসপিটালে হচ্ছেন। আমি বলছি যে দিলীপ বাবুদের দুর্ভাগ্যটা ভাবুন, যে যখনই একটা কিছু অনুষ্ঠান দানা বেঁধে উঠছে, কোথাও না কোথাও থেকে একটা কিছু। আপনি শুভঙ্করের কথাই বলছেন, আসলে কংগ্রেসেরই লোক আছে। আরে একেবারে কংগ্রেস তো কংগ্রেসের থেকেই জন্ম নিয়েছে। অমিত শাহ কংগ্রেস তো কংগ্রেসের চিন্তা তো কংগ্রেস। মানে উইথ আ ভেরি সিরিয়াস পয়েন্ট, সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে সত্যি সত্যি দেখুন বাস্তবসম্মত অবস্থা হচ্ছে অমিত শাহ এর ভেতরে এসে এক্ষুনি রাজ্যে এসে প্রচার শুরু করতে পারবেন না। রাজ্য বিজেপি সূত্রে খবর দুজনের কথা আপনারা ভাবছেন, যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আমি বলছি যোগী আদিত্যনাথের এই যে 4 রাজ্যে 74টা র্যালি করেছেন, বহুবার দেখিয়েছি, আবার দেখাবো, সাকসেস রেট তো খুব পুয়ার। স্বরূপদা,
আমি বলছি যে আমি রাজ্য ধরে ধরে হিসেব দিতে পারি, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে যেখানে যেখানে সভা করেছেন প্রার্থীরা অধিকাংশই জিততে পারেননি। এক, দুই হচ্ছে রাজনাথ সিংহ সারদা নারদা বিতর্ক, যখন আপনারা রাস্তায় নামছেন তখন তিনি এসেছেন, তিনি সারদার কথা তুলতে গিয়ে মা সারদায় চলে গেছেন, কিন্তু এ বিষয়ে তোলেননি। রাজ্য বিজেপির একটা অংশের ক্ষোভ যে রাজনাথ সিংহকে এনে রাজনৈতিক আক্রমণ করা যাবে তো তৃণমূলকে। আমরা চাইবো রাষ্ট্রীয় নেতারা আসুন, নাম ঘোষণার আগে কোনো নাম নিয়ে কোনো মন্তব্য করার অধিকার আমার নেই, আমি ওই স্তরের নেতাও নই, তাই কে আসবে না আসবে এই মন্তব্যে আমি যাব না। কিন্তু আমরা চাইবো যে রাষ্ট্রীয় নেতারা আসুন, পশ্চিমবঙ্গের যে ব্রিগেডের যে মিটিং হবে, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের মনোবল যাতে দৃঢ় করার জন্য তিনি আসুন। এটাই সর্বনাশ। আমি আপনার স্টুডিওতে দিনের পর দিন একটা আর্গু করেছি, সেটা হলো যে এত বেশি দিল্লির উপর নির্ভর যে কর্মসূচি গত 2 মাস ধরে করতেই পারছে না। আইদার অমিত শাহ চাই, না হলে মোদি চাই, মানে এই পশ্চিমবাংলার রাজনীতি করব, পশ্চিমবাংলাতে লিডারশিপ তৈরি করব না। যোগী আদিত্যনাথ এবং রাজনাথ সিংহ দ্রুত দেখে নেব। 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যে সভা করার জন্য ব্রিগেডে আমরা ভেবে রেখেছি দিন। 8 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীকে দিয়ে ব্রিগেডে সভা করানোর চেষ্টা করছে রাজ্য বিজেপি। তবে তার আগে দুদিন রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী, 28 ও 31 জানুয়ারি। 28 এবং 31 জানুয়ারি এই দুটো দিনই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রী এখানে কার্যক্রম করবেন তার জন্য জানানো হয়েছে। কোথায় হবে সেটা পরবর্তীকালে আমরা আপনাদের জানাবো। এর আগে জেলায় জেলায় ঘুরে সভা করার কথা নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ। মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত শাহ 20 তারিখ থেকে পশ্চিমবাংলায় সভা শুরু করবেন। 20 জানুয়ারি মালদাতে ওনার প্রথম সভা হবে। 21 তারিখ দুটো সভা করবেন, সিউড়ি এবং ঝাড়গ্রাম, এবং 22 তারিখও দুটো সভা করবেন, জয়নগর এবং কৃষ্ণনগর। কিন্তু মোদীর প্রধান সেনাপতি এখন অসুস্থ। সোয়াইন ফ্লুতে আক্রান্ত অমিত শাহর চিকিৎসা চলছে নয়াদিল্লির এইমস হাসপাতালে। ফলে তিনি এখনই রাজ্যে আসতে না পারলে কি হবে? সূত্রের খবর, সেক্ষেত্রে বিকল্প হিসাবে ভাবনায় রয়েছে দুটি নাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। যদিও এর মধ্যে রাজ্য বিজেপির বেশি পছন্দ যোগী আদিত্যনাথ। তৃণমূল অবশ্য এসবে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। তাদের কটাক্ষ, যোগী আদিত্যনাথ বিজেপির কট্টর হিন্দুত্বের পোস্টার বয় হতে পারেন, কিন্তু নিজের রাজ্যের বাইরে প্রচার করে বিজেপিকে জিতিয়ে আনার রেকর্ড তাঁর ঝুলিতে নেই। সম্প্রতি 4 রাজ্যের বিধানসভা ভোটে বিষয়টি আরও একবার স্পষ্ট হয়েছে। এই 4টি রাজ্যে প্রচারের জন্য যোগীকে উড়িয়ে নিয়ে গিয়েছিল বিজেপি। তেলেঙ্গানায় আদিত্যনাথ 8টি কেন্দ্রে সভা করেছেন। তেলেঙ্গানায় গতবার বিজেপির 5 জন বিধায়ক ছিল। যোগীর ঝোড়ো প্রচারের পর তেলেঙ্গানায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে হয়েছে 1। মধ্যপ্রদেশে যোগী 17টি কেন্দ্রে সভা করেছেন, তার মধ্যে বিজেপি জিতেছে 7টিতে। ছত্তিশগড়ে যোগী 23টি বিধানসভা কেন্দ্রে সভা করেছেন, এর মধ্যে পদ্ম ফুটেছে মাত্র 6টি আসনে। রাজস্থানে যোগী যে 26টি কেন্দ্রে জনসভা করেছেন তার মধ্যে মাত্র 7টিতে জিতেছে বিজেপি। দলের অভ্যন্তরীণ ব্যাপার, কারা আসবে, কারা প্রচার করবে, কারা জনসভায় প্রধান বক্তা হিসেবে থাকবে, তাদের আভ্যন্তরীণ ব্যাপার। যারাই আসুক, এসব করে লাভ হবে না। আমাদের দল প্রস্তুত। যখনই নির্বাচন হোক, মানুষের হাত, আশীর্বাদের হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা রাজনৈতিক মহলে সর্বজন বিদিত। যখন রাজ্য বিজেপি সারদা কেলেঙ্কারি নিয়ে প্রতিদিন তৃণমূলকে বিঁধছে, তখনও রাজ্যে এসে সারদা কেলেঙ্কারি নিয়ে চুপ থেকে মা সারদার কথা বলে কলকাতা থেকে দিল্লি চলে গিয়েছিলেন রাজনাথ। মা সারদা ने कहा, दूसरों का दोष मत देखो, अपने को ठीक करो। तो मैं पश्चिम बंगाल की सरकार की अपील करना चाहता हूं, मेरे बहनों भाइयों, यह सिलसिला रुकना चाहिए, क्योंकि स्वस्थ राजनीति में हिंसा का कोई स्थान नहीं। সিপিএম সবটার নেপথ্যেই তৃণমূল বিজেপি আঁতাতের গন্ধ পাচ্ছে। বিজেপি পশ্চিমবাংলাকে এই বার্তা দিতে চাইছে মুখ্যমন্ত্রীকে যে বেশি দুঃখ করো না, তোমার কথা আমরা মেনে নিলাম, মোদি যাবে না পরে, এখন অমিত শাহ যাওয়ার কথা ছিল, অমিত শাহ জায়গাতে রাজনাথকে পাঠাচ্ছি। ফলে রাজনাথ আসা মানে মমতা ব্যানার্জির পরামর্শক্রমেই বিজেপি পাঠাচ্ছে, এভাবেই প্রতিবাদ হবে। পশ্চিমবঙ্গে বিজেপি রথযাত্রার অনুমতি মেলেনি। অমিত শাহর আশা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষমেশ বিজেপির কোন তারকা এই রাজ্যে প্রচারে আসবেন সেটাই এখন দেখার। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।